আইএফএর সংবিধান যেভাবে তৈরি তাতে সব দায় সেক্রেটারি। নো ননসেন্স জেসিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ ৩৫ বছরের ক্রীড়া সাংবাদিকতা জীবনে আমি দীর্ঘদিন ধরে সচিবদের সঙ্গে ওঠা বসা করছি আইএফএর, এবং সেই সচিবদের মধ্যে কারা ছিলেন? ছিলেন বিশ্বনাথ দত্ত, ছিলেন অশোক ঘোষ, ছিলেন প্রদ্যুৎ দত্ত, ছিলেন সুব্রত দত্ত, মন্টু ঘোষ, অশোক মিত্র, রঞ্জিত গুপ্ত, কে নয়। দীর্ঘ ১২ বছর পরে আইএফএর হট সিটে এসেছেন আবার দত্ত পরিবারের একজন, প্রত্যাবর্তন বলতে পারি দত্ত পরিবারের, অনির্বাণ দত্ত, বর্তমানের আইএফএর সচিব। তাকে সামনাসামনি পেয়ে গেছি নো ননসেন্স জেসির আজকের এই অনুষ্ঠানে। আমরা জানার চেষ্টা করব তিনি কি প্রকৃতই ঘমন্ডি। তার সম্বন্ধে কেউ বলেন তিনি ঘমন্ডি, কেউ বলেন তিনি একনায়কত্ব জানাচ্ছেন আইএফএতে, আবার কেউ কেউ বলেন যে না, তিনি হচ্ছেন পিপলস চয়েস, ভালোবাসার মানুষ। আমরা জানার চেষ্টা করব কি আসলে অনির্বাণ দত্ত। আজকের এই অনুষ্ঠানে নো ননসেন্স জেসিতে আমাদের বক্তব্য থাকবে সেই বিষয়ে। অনির্বাণ, প্রথমেই স্বাগত জানাচ্ছি নো ননসেন্স জেসিতে। থ্যাংক ইউ। প্রথম আমার প্রশ্ন সেটা হচ্ছে যে দীর্ঘ ১২ বছর পরে আবার দত্ত পরিবারের একজন হট সিটে এসছে। আইএফটাকে আমি হট সিটি বলছি, আইএফএ সচিবটাকে, কারণ চতুর্দিকে যা চলছে আইএফএ সচিবদের নিয়ে গন্ডগোল এবং আইএফএ কে নিয়ে যে গন্ডগোল চলছে চতুর্দিকে, তাতে হট সিট বলাটা বোধহয় কোনো অন্যায় নয়। তো এই অনুভূতিটা কিরকম? দেখুন, আইএফএতে আমার আশা, সেটা ফুটবলের সাথে আমার যে যোগাযোগ, বা আপনি জানেন আমি একটা ফুটবল পরিবারের মধ্যে বড় হয়েছি, যেখানে ধ্যান জ্ঞান কালচার হলো ফুটবল। আমাদের নিজস্ব ক্লাব আছে এবং স্বাভাবিকভাবে এই খেলাটার প্রতি আমি খুব প্যাশনেট। তো আমার মনে হয়েছিল যে এই খেলাটাকে হয়তো কিছু দিতে পারবো, এবং একটা সময় বহু ক্লাব, ব্রাদার ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা আমায় এসে বলতে শুরু করে যে অনির্বাণ, তুমি আইএফএর হালটা ধরো, নইলে কিন্তু আইএফএ যেদিকে যাচ্ছে আইএফএর কোনো ভবিষ্যৎ থাকবে না। আইএফএটা কিন্তু এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে ফুটবল খেলাটা নষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গে। আর যত ক্লাব আছে, ইনক্লুডিং আমাদের ক্লাব, আমাদের অস্তিত্ব আইএফএ কে ভিত্তি করে। আর যে টিমটা আই লিগ খেলে বা আইএসএল খেলে, তাদেরও কিন্তু আইএফএ এর অ্যাফিলিয়েশনের জোরে খেলতে হয়। মাদার বডি, হ্যাঁ, আইএফএ হলো মাদার বডি। তো সেখানে যদি পেরেন্ট অর্গানাইজেশন বাজে করে, পেরেন্ট অর্গানাইজেশন যদি সঠিকভাবে কাজকর্ম না চালাতে পারে, তাহলে স্বাভাবিকভাবে তার আন্ডারে যত অ্যাফিলিয়েটেড ইউনিটস আছে তারা সবাই সাফার করবে এবং বাংলার ফুটবল সাফার করবে। সবাই পেরেন্ট বডি অর্থাৎ আইএফএ কি ঠিকঠাক চলছে বলে মনে হয়? সচিব হিসেবে অনির্বাণ দত্তর কি মূল্যায়ন? আমার চোখে ঠিকঠাক চলার চেষ্টা চলছে এবং আরো ভালোভাবে চলতে পারে, কিন্তু সবই সময় সাপেক্ষ। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। একটা পরিবর্তনের চেষ্টা চলছে আইএফএতে, যেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি আইএফএটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার, আইএফএর একটা অথরিটি এস্টাবলিশ করা এবং প্রত্যেকটা ক্লাবকে ইকুয়াল গুরুত্ব দিয়ে দেখার। সেটার চেষ্টা করতে গেলে স্বাভাবিকভাবে কিছু জায়গা থেকে কিছু বাধা আসবেই, এবং সেই বাধাগুলোর সম্মুখীন হলে সেটার এগেনস্টে লড়াই করতে হবে। কিন্তু সেই বাধাগুলো যদি উইদিন দা আইএফএ থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যায়, তাই নয় কি? হ্যাঁ, নিশ্চয়ই। ভেতরে থেকে বাধা আসলে সেটা অনেক বেশি ক্ষতিকারক, কারণ বাইরের শত্রুর সাথে লড়া সহজ, ভেতর থেকে যদি ক্ষতি করার চেষ্টা হয় সেটা কাম্য নয়। আমি মনে করি যদি বিরোধিতা করতে হয় তাহলে সামনে দাঁড়িয়ে বিরোধিতা করা উচিত, এবং যদি আমার মনে হয় যে আইএফএ যেভাবে চলছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট নই, বা আমার গভর্নিং বডি বা আমার কলিগ যারা আছে তারা যেভাবে আইএফএটাকে চালাতে চাইছে সেটা আমার সাথে মেলে না, আমি অন্তত বেরিয়ে গিয়ে বিরোধিতা করব। আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি, দুই সহসভাপতি আছেন যাদের নাম না বলার কোনো কারণ নেই, সৌরভ পল এবং সৌরভ বিশ্বাস। তারা খুল্লা আইএফএর বিরুদ্ধে সমালোচনা করছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসবো। তার আগে একটা কথা জিজ্ঞেস করি, প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এবারে চ্যাম্পিয়নশিপে ডায়মন্ড হারবার এফসি মাঠে এলো না ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলাতে। এই ব্যাপারটাকে আইএফএ সেক্রেটারি হিসেবে কি প্রিমিয়ার লিগের খুব মজাদার বাড়লো তাতে? দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমি হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু এই মুহূর্তে আপনি জানেন যে এই ম্যাটারটা সাবজুডিস ম্যাটার, এটা কোর্টে আছে। তো যেহেতু সাবজুডিস ম্যাটার, আমার মনে হয় মিডিয়ার সামনে এটা নিয়ে কমেন্ট না করাই ভালো। এবং
এটা মিটে যাক, তারপরে না হয় আমরা আরেকদিন এরকম একটা আলোচনায় বসবো। আমরা বুঝতে পারলাম যে মোটামুটি ভাবে যে ডায়মন্ড হারবার এফসি অনুপস্থিতিটা সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু না বলার কথা আজকে বলার সময় নয়, কারণ আদালতে মামলা চলছে, আর সেই মামলা চলাকালীন এই বিষয়টি নিয়ে আলোচনা উচিত নয়। আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আইএফএ কে বলা হয় যে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি তারা ফেভার, তারা নাকি ইস্টবেঙ্গল ক্লাবকে সবসময় ফেভার করে, এটা কি সত্যি কথা? একদম সত্যি কথা নয়। আমি চেয়ারে বসার পর থেকে অন্তত আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ক্লাবের স্বার্থ রক্ষা করে চলা। তো যেখানে যখন যেই ক্লাবের পাশে যতটা দাঁড়াতে পেরেছি, আমি সব সময় চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াবো। সেটা মোহনবাগান হোক, সেটা ইস্ট বেঙ্গল হোক, সেটা ডায়মন্ড হারবার এফসি হোক, বা অন্য কোনো ক্লাব হোক। যখন যারা তাদের প্রবলেম নিয়ে আমার কাছে এসেছে, আমি কিন্তু সবসময় চেষ্টা করেছি সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করার, যাতে বাংলার ক্লাবরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। কিন্তু বলা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব নাকি ফেভার পায়, যেহেতু অজিত ব্যানার্জি আইএফএ সভাপতি, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে, সেই কারণে তিনি নাকি ফেভার পান। এটা কি সত্যি কথা? না, আমি অন্তত যতটা অজিতদাকে দেখেছি, অজিতদা যখন চেয়ারে থাকে, দেখুন বাংলার মানুষের দিক দিয়ে যদি বলি, প্রত্যেকটা মানুষই হয়তো কোনো না কোনো ক্লাবের দিকে সিংহভাগ সময় দেখবেন কোনো না কোনো সাপোর্ট, ক্লাবের সাপোর্টার তারা জন্ম থেকেই ইদার ইস্ট বেঙ্গল, নইলে মোহনবাগান, নইলে মোহামেডান। কিন্তু আমি অজিতদাকে দেখেছি, যতক্ষণ তিনি চেয়ারে থাকেন, আইএফএ তে থাকেন, ততক্ষণ অবধি কিন্তু তিনি ন্যায্য থাকার চেষ্টা করেন। আমি বেশ কিছুদিন ধরে অজিতদার সাথে খুব নিবিড় ভাবে কাজ করছি, এবং আমার বলতে দ্বিধা নেই, আমি কিন্তু ওনার মধ্যে অজিত ব্যানার্জি আপনার ক্যাম্পের লোক বলেই কি কথা বলছেন? উনি আমার ক্যাম্পের লোক না, উনি আমার মেন্টার। আর ক্যাম্পের ব্যাপার নয়, যেটা সত্যি সেটা বলার মধ্যে তো কোনো অন্যায় নেই। রাইট। তার মানে আমরা ধরে নিতে পারি যে যারা বলছেন যে অনির্বাণ দত্ত আইএফএ তে একনায়কতন্ত্র চালাচ্ছেন, দুই সভাপতি এই ধরনের বক্তব্য রেখেছেন, তাদের ইন্টারভিউতে তারা এই বক্তব্য রেখেছেন, কি মনে হয় একনায়কতন্ত্র চলছে আইএফএ তে? দেখুন, নায়ক তো সিনেমায় একটাই হয়, নায়ক তো অনেকগুলো হয় না। এবং আইএফ এর কাজ, মানে আমি ইয়ার্কি মারছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আইএফ এর সংবিধান যেভাবে তৈরি, তাতে সব দায় সেক্রেটারি, সব কাজের দায় সেক্রেটারি, সব ভুলের দায় সেক্রেটারি, এবং সবকিছু যত এক্সিকিউটিভ পাওয়ার আছে সব সেক্রেটারিকে দেয়া আছে। এবং সেক্ষেত্রে যখন আইএফ এর পুরো দায়ভার আমার ওপরে, আমি সব সময় চেষ্টা করব যেটা আইএফ এর জন্য মঙ্গলদায়ক সেটা করার। আর আইএফ এর কথা যদি সে অর্থে বলি, আইএফ এর কনস্টিটিউশন যদি দেখেন, খুব গোছানো কনস্টিটিউশন, এরকম কনস্টিটিউশন বোধহয় খুব কম অ্যাসোসিয়েশনের আছে, এত ওয়েল ডিফাইন্ড একটা কনস্টিটিউশন। এবং মানে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে আমায় ফোন করে রিকোয়েস্ট করেছে, তোমাদের কনস্টিটিউশনটা একটু আমায় দেবে, আমাদের কনস্টিটিউশনটা আমরা ঠিক করার চেষ্টা করছি। মানে কনস্টিটিউশনটার কিন্তু এতটাই সম্মান রয়েছে ফুটবল সমাজে। এবার কনস্টিটিউশন গভর্নিং বডি রেখেছে, অ্যাপেক্স বডি, তার আন্ডারে সেক্রেটারি এবং অফিস বেয়ারার, এবং প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কমিটি আছে। এই প্রত্যেকটা কমিটিতে পলিসি ডিসিশন তৈরি হয়। মানে একটা কাজ যদি আমায় করতে হয়, আমি কিন্তু নিজের ইচ্ছা মতন করতে পারি না, আমাকে সেই কমিটির মিটিং ডাকতে হয়। সেই কমিটির রিপ্রেজেন্টেটিভরা এসে বসে, মিটিং এ আলোচনা করে, আলোচনায় ডিসাইড হয় যে কোনটা আইএফএ করবে, কিভাবে করবে। এবং আমি বলছেন সংবিধানকে অত্যন্ত মান্যতা দেওয়া হয়। সংবিধানে বোধহয় এমন কথাও রয়েছে যে দুই সহসভাপতি যেভাবে খুল্লাম খুল্লা কথা বলছেন, সেটা বোধহয় সংবিধান বলে না। সংবিধানে বোধহয় তাদের সেই পাওয়ারটা দেওয়া নেই। সংবিধান বলে যে আইএফএ যত রকম মিডিয়া ইন্টারাকশন সেটা করার অধিকার একমাত্র সেক্রেটারি আছে। সেটা তারা মানছেন না। আমি দেখতে পাচ্ছি তারা খুল্লাম খুল্লা সমালোচনা করছেন। আমি জানি না ভবিষ্যতে তাদের কাউকে আমরা স্টুডিওতে আনবো। সমালোচনার কথা বলছেন, সমালোচনা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। কোথায় হচ্ছে? দুটো বা তিনটে হাতে গোনা ইউটিউব চ্যানেলে, যেখানে এই কয়েকজন মানুষ যারা আইএফএর বিরোধিতা করবেন ঠিক করেছেন, তারা মাইনে করে লোক রেখে নিজেদের ইউটিউব চ্যানেল খুলে সমালোচনা করছে, এবং এটা কিন্তু নিউট্রাল মিডিয়ার সমালোচনা নয়। সেক্ষেত্রে কিক অফ নামটা নেওয়া হয়েছে, যেটা আইএফএর নিজস্ব একটা মনোপলি। কিক অফটা নামটা তো আইএফএর, কিক অফটা আইএফএর ম্যাগাজিনের নাম, সেই নামটা
নিয়ে কিক অফ নাও করে একটা চ্যানেল শুরু করা হয়েছে, করে সেই চ্যানেলে আইএফএর সম্বন্ধে বদনাম করা হচ্ছে। আমার মনে হয় এটা কিছুটা রুচির ব্যাপার, এবং আমার মনে হয় আইএফের কোনো চ্যানেল বা আইএফের কোনো প্রপার্টি, সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হোক বা ফিজিক্যাল প্রপার্টি হোক, আইএফের চেয়ারে বসে কুক্ষিগত করাটা খুব অন্যায় কাজ। তারা এই কাজটা করছেন। আরেকটা কথা তাদের সম্পর্কে বলা হচ্ছে বা বলা হয়ে থাকে, তারা যেটা বলছেন, তারা বলছেন অনির্বাণ দত্ত সবসময় সমালোচনা পছন্দ করেন না, তিনি ইয়েস ম্যানদের নিয়ে চলেন। তিনি বলেন তার কমিটিতে সব ইয়েস ম্যান। এই যে সাব কমিটির কথা আপনি বলেন, এটা একটা খুব মজার কথা। আমি আপনাকে বলি, আপনি বলছেন যে সব ইয়েস ম্যানদের নিয়ে চলে, হাত তোলা পার্টি। হাত তোলা পার্টি, বেশ তো, হাত তোলা পার্টি। এই হাত তোলা পার্টিরা কে? এরা কিন্তু প্রত্যেকে যে কমিটি মেম্বার আছে, আইএফএ তো অনেকগুলো কমিটি, প্রায় 15-16খানা কমিটি আছে, এই প্রত্যেকটা কমিটির মেম্বার হলো ক্লাব রিপ্রেজেন্টেটিভস। এবং আমরা কমিটি করার সময় ক্লাবদের চিঠি দিয়ে জানাই যে তোমাদের তরফ থেকে তোমরা রিপ্রেজেন্টেটিভের নাম দাও, আমরা কমিটি করতে চলেছি। এই রিপ্রেজেন্টেটিভদের নিয়ে আমরা বিভিন্ন কমিটি তৈরি করি, যেই নামগুলো আমাদের আইএফএ তে পাঠানো হয় ক্লাবের তরফ থেকে। সেই লিস্ট ধরে সেই নামগুলো নিয়ে আমরা কমিটিগুলো তৈরি করি এবং সেটা গভর্নিং বডির অ্যাপ্রুভাল থাকে। তাহলে যদি হাত তোলা পার্টি হয় এতগুলো কমিটিতে, তার মানে আপনি বলতে চাইছেন যে এতগুলো ক্লাবের রিপ্রেজেন্টেটিভ তারা আমার কথায় হাত তুলছে। তার মানে আপনার প্রশ্নতেই আমি ফিরে যাচ্ছি জয়ন্ত দা, আমি তাহলে পিপলস চয়েস সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এতগুলো ক্লাবের সমর্থন আমার সাথে সব সময় থাকে। আমি যদি মিটিং এ বসে কোনো কিছু প্রপোজ করি এবং প্রত্যেকটা ক্লাব সেটা মেনে নেয়, তার দুটো মানে হতে পারে। এক, আমি একনায়কতন্ত্র চালাচ্ছি এবং প্রত্যেকটা ক্লাব আমার সাথে আছে, আর নইলে যেটা আমি বলছি সেটা সঠিক কথা বলছি, তাই ক্লাবরা আমার কথায় সমর্থন জানাচ্ছে। কোনো অসুবিধা নেই তো, যার মনে হয় প্রত্যেকটা অফিস বেয়ারার, প্রত্যেকটা কমিটি মেম্বার মিটিং এ বসে থাকে এবং প্রত্যেককে বলার সমান সুযোগ দেওয়া হয়, তারা তো নিজেদের মতন নিজেদের প্রস্তাব রাখতে পারে কমিটির সামনে, এবং কমিটি যদি মনে করে তাদের প্রস্তাব হ্যাঁ করবে, তাদের প্রস্তাব স্বীকার করবে। কমিটি হাত তোলা পার্টি, এটা খুব অপমানজনক কথা, কারণ এরা কিন্তু প্রত্যেকে হাওয়ায় ভেসে আসেনি, বা আমি ইচ্ছা মতন বাইরে থেকে তুলে এনে তাদের বসাইনি। তারা সব কিন্তু কলকাতা ময়দানের লোক, ক্লাবের লোক। তারা কিন্তু কেউ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ক্লাবের রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, তারা আমার কথায় জাস্টিফিকেশন পায়, তারা আমার বক্তব্যে বিশ্বাস করে, তার জন্য আমাকে সাপোর্ট করে। এবং আইএফএটা তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয় সবাই, ক্লাবদের ভোট থাকে, গভর্নিং বডির ভোট থাকে। তো গভর্নিং বডি সেক্রেটারি ইলেক্ট করে, গভর্নিং বডি প্রেসিডেন্ট ইলেক্ট করে, গভর্নিং বডি চেয়ারম্যান ইলেক্ট করে, গভর্নিং বডি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের ইলেক্ট করে, গভর্নিং বডি ভাইস প্রেসিডেন্টদের ইলেক্ট করে। আমরা প্যানেল করি, সেই প্যানেলের এগেনস্টে ভোট হয়, যদি অন্য কেউ দাঁড়ায় তাহলে সে আসে, যদি না দাঁড়ায় তাহলে এটা হয় উইদাউট চ্যালেঞ্জ ইলেকশন। সভাপতি আরেকটা অভিযোগ করছেন, তারা বলছেন যে আপনি নাকি স্তাবক নিয়ে ঘুরতে ভালোবাসেন, আপনার চারপাশে স্তাবকরা বসে থাকে এবং তারা আপনাকে সবসময় হ্যাঁ হ্যাঁ করে সাপোর্ট করে। আমি তো বললাম, এরা সবাই ক্লাবের রিপ্রেজেন্টেটিভ, এদের মাঝখানে আমি বড় হয়েছি, তারা আমায় ভালোবাসে এবং তারা কোথাও একটা বিশ্বাস করে। ভালোবাসেন না ভয় করেন? ভয় কেন, ভয় কেন করবে? আমার মাঝখানে বড় হয়েছি, আমি বলছি তো, এই মানুষগুলোর মাঝখানে আমার বড় হওয়া, এই মানুষগুলোর সাথে মেলামেশা আমার ছোটবেলা থেকে, এবং তারা আমায় সাপোর্ট করে। তারাই চেয়েছিল বলে আমি আজকে সেক্রেটারি। তারা যেদিন চাইবে না, তাদের যেদিন মনে হবে যে অন্য কেউ সেক্রেটারি হওয়া উচিত, অনির্বাণ ভালো কাজ করছে না, তাহলে সেদিন তারা সেক্রেটারি হবে, যাদের একটা কথা উঠে গেছে, সন্তোষ ট্রফিতে বাংলা দল দীর্ঘদিন বাদে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সবাই জানি, সেটা খুব ভালো ব্যাপার হয়েছে। সৌরভ পাল সহসভাপতি, তিনি বলেছেন তিনি নাকি ক্লাবে পটকা ফাটিয়েছিলেন সেদিন, খুব ভালো কথা। কিন্তু তিনি তার সঙ্গে আরেকটি কথা বলেছেন যে আইএফ এ সব জায়গায় চলে যাচ্ছে, আইএফ এর কর্মকর্তারা সব জায়গায় চলে যাচ্ছে সম্বর্ধনার নিতে, এটা বোধহয় বাঞ্ছনীয় নয়। কোনটা বাঞ্ছনীয়? আইএফএ কে যদি সেক্রেটারিকে কেউ নেমন্তন্ন করে, ধরুন আজকে সংবর্ধনা দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, আমার অ্যাফিলিয়েটেড ইউনিট, সেখানে যদি আমায় নিমন্ত্রণ করে, সেই নিমন্ত্রণটা রক্ষা না করাটা বাঞ্ছনীয়? মোহনবাগান ক্লাব দিয়েছে, সেখানে সেই নিমন্ত্রণটা রক্ষা না করা বাঞ্ছনীয়? ভবানীপুর ক্লাব দিয়েছে, এরকম বিভিন্ন ক্লাবরা দিয়েছে, বিভিন্ন নেতারা দিয়েছে, সিএম ডেকেছে, সিএম
নবান্নে ডেকে সবাইকে সংবর্ধনা জানিয়েছে, সেখানে কি তার নেমন্তন্ন রক্ষা না করাটা বাঞ্ছনীয়? মানে কোনটা ঠিক আমি বুঝতে পারছি না। না, ওনার আরেকটা কথা বলছেন যে কোচ নির্বাচনের ক্ষেত্রে সঞ্জয় সেনের ক্ষেত্রে আপনি নাকি পুরো কৃতিত্বটা নিজের কানে নিচ্ছেন। আমি তো একবারও কৃতিত্ব নিইনি, আমি তো সবসময় বলছি কোচেস কমিটি করেছে, কে কোচ হবে সেই ডিসিশনটা তো এবং কোচেস কমিটি এবং মজার ব্যাপার হলো এই যে আপনি বলছেন না স্থাবক, আইএফএর কয়েকজনের স্থাবকেরা বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছে কোচেস কমিটির রিজাইন করা উচিত। কেন? কোচ সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছে। এখানে যেটা নিয়ে ডিবেট তৈরি করার চেষ্টা হচ্ছে, আমরা যখন কোচেস কমিটির আলোচনায় বসি, আমাদের আলোচনা হয় এবং মোটামুটি একটা আইডিয়া থাকে আমার কাছে যে কাদের কাদের কথা কোচেস কমিটি ভাবছে। তো আমাদের একটা একটু হোমওয়ার্ক করে নিতে হয় যে যদি কোচেস কমিটি অফার করে সেক্ষেত্রে সে রাজি হবে কি হবে না। যখন কোচেস কমিটির বিভিন্ন মেম্বাররা আমায় ফোন করে বলছিল যে দেখো অনেক রকম ভাবে তো দেখা হলো, একজন এমন কোচ হওয়া উচিত যে ইম্পার্শিয়াল হবে, যে জেনুইনলি বাংলা টিমের জন্য ভাববে, তার কোনো পিছু টান থাকবে না, তার কোনো পকেটের প্লেয়ার থাকবে না যে এই প্লেয়ারটাকে আমায় খেলাতে হবে, এই ক্লাবটায় সই করাতে হবে, বা অন্য কোনো স্বার্থ থাকবে না বাংলার টিমের বাইরে। এবং বারবার নাম উঠে আসছিল সঞ্জয় সেনের। ইনিশিয়ালি আমি জানতাম যে সঞ্জয় দা একটু ইন্টারেস্টেড নয়, এবং আমি তার এক বন্ধুর মাধ্যমে তাকে কনভিন্স করার চেষ্টা করি। তিনি বলেন যে হ্যাঁ তোমরা একটা ভালো ডিসিশন নিচ্ছ, আমি তোমাদের হয়ে বলবো, ও কোচ হলে বাংলার টিম রেজাল্ট পাবে, ও ভালো কোচ এবং ওর চ্যাম্পিয়ন্স বলছেন না, আমি নামটা বলে দিচ্ছি, নামটা হচ্ছে ববি হাকিম, আমি যদি ভুল না করি। হ্যাঁ, এবং উনি বাল্য বন্ধু সঞ্জয় সেন। তো এই হয়েছিল, সেটার রিপ্রেজেন্টেশন হয়ে গেল যে উনি কোচ করে দিয়েছেন, কোচেস কমিটি রিজাইন করো। কোচ সাকসেস পেয়েছে, কোচেস কমিটি যাকে দায়িত্ব দিয়েছে সে এত বছর পরে বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিয়েছে। এই কোচেস কমিটির সিলেকশনের ওপরে বাংলা বিসি রয় ট্রফি পেয়েছে। এই কোচেস কমিটির সিলেকশনের ওপরে বাংলা মেয়েরা ন্যাশনাল গেমসে গিয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো এগুলো সব ঘটেছে 12 বছর, 7 বছর, 16 বছর পরে। তো এই কোচেস কমিটিটা আমি বলবো ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোচেস কমিটি। এবং ইস্টবেঙ্গল ক্লাব তাদের সম্বর্ধনা জানিয়েছে কোচেস কমিটিকে সম্বর্ধনাও জানিয়েছে। তো আমি বুঝতে পারছি না কোচেস কমিটির দোষটা কোথায়? বাংলার রেজাল্ট পেয়েছে সেটা কোচেস কমিটির দোষ। আর একটা কথা তারা বলছেন, দুই সভাপতি অভিযোগ তুলেছেন যে হকি বেঙ্গলের লনে যে চোখ ধারানো অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানটার ক্ষেত্রে আপনি নাকি অনুমোদন নেননি। বইমেলায় যে স্টল হলো সে ব্যাপারেও কোনো গভর্নিং বডি অথবা কোনো সাব কমিটির অনুমোদন নেওয়া হয়। আমি বললাম পাবলিক মানি নিয়ে নয়-ছয় করা হচ্ছে, এটা তাদের অভিযোগ। এই যে আমি প্রথমে বললাম যে আইএফএর কনস্টিটিউশন পাওয়ার দেয় সেক্রেটারিকে সবকিছু করার জন্য, এবং এই যে আলোচনা হয়নি, আমিও শুনছি এই কথাটা অনেক। না, পরস্পর বিরোধী কথা হচ্ছে, কারণ একটা সাক্ষাৎকারে না, আমি আপনাকে খুব সহজভাবে বোঝাচ্ছি। আইএফএর 12 জন অফিস বেয়ারার আছে, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, সেক্রেটারি, 4 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 3 জন ভাইস প্রেসিডেন্ট, 1 জন এক্সিকিউটিভ সেক্রেটারি, রাইট? কজনের মুখে শুনতে পাচ্ছেন যে আমাদের আলোচনা হয় না? অফিস বেয়ারার মানে কি? যে অফিসটাকে বহন করে। আমি যদি অফিসে উপস্থিত না থাকি তাহলে আমি জানতে পারবো না। আমার ঘরে রোজ প্রতিদিন অফিস বেয়ারাররা বসে, আমাদের আগামীকাল কি আছে, আমরা আগামী সপ্তাহে কি করতে চলেছি এবং কি কি বড় প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি, সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে অফিস বেয়ারারদের মধ্যে আলোচনা হয়। সবাই কিছু না কিছু দায়িত্ব নিয়ে নেয়। ধরুন আমি বললাম যে এই যে ফেলিসিটেশন প্রোগ্রামটা আইএফএর তরফ থেকে হবে, এর খাওয়া দাওয়ার দিকটা পুরো আমি সামলাবো। আরেকজন দায়িত্ব নিয়ে নিল যে নেমন্তন্নের দায়িত্ব আমরা নিচ্ছি, আমরা দুজনে সবাইকে নেমন্তন্ন করব। আরেকজন দায়িত্ব নিয়ে নিল যে অমুক আর্টিস্ট পারফর্ম করবে, এই আর্টিস্টটা আমার চেনা, এই আর্টিস্টটা আমি ব্যবস্থা করে রাখবো। টিম আইএফএ কাজ করে, পুরো অফিস বেয়ারারদের টিমটা কাজ করে। স্পন্সরশিপ কাউকে হয়তো আমি অ্যাপ্রোচ করছি, ধরুন এই যে আইএফএর ফেলিসিটেশন সেরিমনি হলো, আপনি দেখবেন সেখানেও আইএফএর স্পন্সর ছিল।
কাউকে হয়তো আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রপোজ করলো, তার সাথে গিয়ে কথা বলে তাকে রাজি করিয়ে নিয়ে আসলো। তো এইভাবে আমরা একসাথে কাজ করি। আপনি অফিস বেয়ারার হয়ে যদি অফিসে প্রেজেন্ট না থাকেন, তার দায়ভার কিন্তু সেক্রেটারির নয়। এটা কিন্তু এন্ড অফ দ্য ডে চাকরি নয়, ইট একটা ইজ কথা ভলেন্টারি সার্ভিস, ইট ইজ আ অনারারি সার্ভিস। সেখানে আমার কিন্তু ক্ষমতা নেই যে কাউকে বাধ্য করব রোজ অফিসে এসে বসে থাকো, সেটা তার পার্সোনাল এবং চয়েস। তার নিজের ভালোবাসা আপনি থেকে দিতে আসবে। চাইলে নিজের ভালোবাসা থেকে আসুন, এসে বসুন, আইএফএ তে কাজ করুন, আপনি দিন। এবং এই যে ফেলিসিটেশন সেরিমনি নিয়ে আপনি প্রশ্ন করছেন, সেটা একবার নয় একদিন আমার ঘরে বসে আলোচনা হয়েছে, যেখানে ভাইস প্রেসিডেন্টরা উপস্থিত এবং ছিলেন। তাদের মধ্যে একদিন পরস্পর বিরোধিতা হচ্ছে। কনফারেন্স রুমে বসে আলোচনা হয়েছে যে এই 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 আমরা করতে চলেছি, এবং দুবার আলোচনা হয়েছে। ওনারা রেগুলার অফিসে আসেন না, যদি রেগুলার না আসেন ওনারা জানতে পারবেন না। আচ্ছা, একটা কথা সৌরভ পাল বলেছেন যে আপনি নাকি মাঠের লোক নন, মাঠে আপনাকে উনি নিয়ে এসছেন। আমার মনে হয় ময়দানের মানুষটা খুব ভালোভাবে জানে যে কে কবে মাঠে এসেছে আর কে মাঠের লোক, কে মাঠের লোক নয়। হ্যাঁ, আপনি যদি মাঠের লোক বলতে সস্তা রাজনীতি বোঝান, আমি করিনি, আমি ক্লাব করতাম। আপনি যদি মাঠের লোক বলতে পয়েন্ট লেনদেনের গল্প বলেন, আমি করিনি, আমি মাঠ করতাম না, সেই মাঠ আমি করিনি। আমরা ক্লাব করেছি, প্লেয়ারদের সাথে মিশেছি, প্লেয়ারদের সাথে হাসি ঠাট্টাই আর কি, খেলাধুলোয় যাওয়া, ম্যাচে যাওয়া, এতটা অবধি। এবং ক্লাবদের সাথে মেলামেশা, প্রত্যেকটা ক্লাব কর্মকর্তা চিনতো, প্রতি বছর টিম হতো, গল্প হতো। কত কর্মকর্তাকে কতবার ফোন করে বলেছি যে তোমার এই প্লেয়ারটা আমায় প্লিজ দেবে। ধরুন আইএফএ তো ডিভিশন ভিত্তিক খেলা হয়, ফার্স্ট ডিভিশনে কোন একটা প্লেয়ার খুব ভালো খেলছে, তার কর্মকর্তাকে ফোন করলাম যে তোমার প্লেয়ারটা আমায় দাও না। তো সেইভাবে যোগাযোগ। হ্যাঁ, এই ঘোট পাকানো রাজনীতি করা মাঠ আমি করি, সত্যিই আমি করি। স্পন্সরদের কথা আপনি বললেন, দুজনেই অভিযোগ করেছেন, দুই সহসভাপতি, যে স্পন্সররা নাকি প্রচন্ড রুষ্ট আইএফ এর ওপর, এবং তারা চাইছে প্রিমিয়ার ডিভিশন লিগ থেকে তারা সরিয়ে নেবে। তার কারণ বলছে যে প্রিমিয়ার ডিভিশন লিগে দেখুন, আমি তো বললাম যে আমার কথা হয়েছে স্পন্সরদের সাথে, স্বাভাবিকভাবে লিগ শেষ হতে অনেকটা দেরি হয়েছে, এখনো এই দেরিটা হলো কেন? দেরিটা হলো কেন? দেরিটা হলো কারণ আমি চেষ্টা করেছিলাম আমাদের এখান থেকে যে ক্লাবগুলো ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করছে তাদের পাশে দাঁড়াবার। আমি তো বললাম যে এটা কিছুটা সাবজুডিস ম্যাটার, সবকিছু নিয়ে কথা বলা মুশকিল। তো এর মধ্যে আই লিগ খেলেছে কোনো ক্লাব আই লিগ সেকেন্ড ডিভিশন খেলেছে, কোনো ক্লাব আই লিগ থার্ড ডিভিশন খেলেছে, এবং আমি এআইএফএফ এর সাথে বহু আলোচনা করেও একটা প্রপার ক্লিয়ার উইন্ডো পাচ্ছি না যেখানে আমরা পুরো টুর্নামেন্টটা স্মুথলি করতে পারি। তো স্বাভাবিকভাবে যখন অন্য খেলা চলে আসছে, সেই ক্লাবগুলোর স্বার্থ রক্ষার্থে আমায় ক্যালকাটা লিগ ঢিলে করতে হয়েছে। রাইট। এবং তারপরে নো ননসেন্স জেসির দর্শকদের একটা কথা জানিয়ে রাখি, এই ব্যাধিটা কিন্তু আইএফএ দীর্ঘদিনের। আইএফএ ঠিক মতো লিগ শেষ করতে পারে না, বা আইএফএ ঠিক মতো লিগ করতে পারে না, এই ব্যাধিটা দীর্ঘদিনের। এই কারণে ক্লাবগুলোর অসহযোগিতা। একটা কথা বলা হয়ে থাকে যে তিনটে বড় ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং নাকি আইএফএ কে চালনা করে। দেখুন, এই তিনটে ক্লাব তো পুরোপুরি কোঅপারেট করেছে। এই বছর লিগে কিন্তু এদের পুরো সাপোর্ট পেয়েছি, তিনটে ক্লাবই খেলেছে। এবং স্বাভাবিকভাবে যখন আমি একজন ক্লাবের কর্মকর্তা, আমি সবসময় চেষ্টা করব আমার ক্লাবের জন্য যতটা সম্ভব ততটা আদায় করে নেওয়া। আইএফএ তে বসে আমার কাজ হলো প্রত্যেকটা ক্লাবের স্বার্থ রক্ষা করে চলা। আমি নিশ্চয়ই আপনার স্বার্থ দেখব, কিন্তু সেটা অন্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়। আপনাকে যদি আমি হেল্প করতে পারি, আই উড বি মোর দ্যান হ্যাপি, কিন্তু নট এট দ্য কস্ট অফ সাম আদার ক্লাব। একটা অভিযোগ উঠছে যে আইএফএ অনেক বেশি মাঠের বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে, যেমন হকি বেঙ্গলের চোখ ধাঁধার অনুষ্ঠান অথবা বইমেলা। ফুটবলের তাতে কি হচ্ছে? দেখুন, হকি বেঙ্গলে কিসের অনুষ্ঠান হচ্ছে? ফুটবলেরই তো অনুষ্ঠান হচ্ছে। এই যে এই ছেলে মেয়েগুলো আমাদেরকে এতগুলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করে আনলো, তাদের ফেলিসিটেশনটা দরকারই ছিল। কারণ এই যে আইএফএ থেকে আমরা তাকে সম্মান জানালাম, এই অনুষ্ঠান দেখে, এই সম্মান জ্ঞাপন দেখে অন্য অন্য ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে ভালো খেলার জন্য, যে আমরা যদি বাংলাকে এই সম্মান এনে দিতে পারি তাহলে আমাদেরও কিন্তু একটা প্রাপ্য সম্মান থাকবে, যেটা আমরা পেতে পারি। এবং ইট ইজ নট আ স্মল ফিট। এত বছর পরে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, বিসি রয় ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, 12 বছর পর বিসি রয় পেয়েছে। লাস্ট বোধহয় 11-12 বা এরকম সময় আমরা পেয়েছিলাম হলো ব্রোঞ্জ।
ন্যাশনাল গেমসে মেয়েরা পেয়েছিল, তারপরে আবার এই ন্যাশনাল গেমসে মেয়েরা ব্রোঞ্জ পেল। তো এগুলো তো ছোট ব্যাপার নয়। আমি যদি তাদের কোচ, তাদের প্লেয়ারকে তাদের সাকসেসের জন্য সম্মান না জানাই, তাহলে তো সেটা তাদের বঞ্চিত করা হয়, এটা তো তাদের প্রাপ্য সম্মান। এবং হকি বেঙ্গলের জায়গাটা আমার মনে হচ্ছিল খুব সুন্দর, ওখানে পার্কিং এর কোনো অসুবিধা নেই, এবং কোথাও না কোথাও আমরা তো সবাই স্পোর্টস ফ্রেটার্নিটি। আজকে হকি বেঙ্গলের যে সেক্রেটারি ইশতেয়াক আহমেদ, তার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। আজকে হকি বেঙ্গলের যে প্রেসিডেন্ট সুজিত বোস, তার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, আমাকে ভাতৃ সমস্নেহ করে। আজকে ধরুন ভলিবল, পল্টুদা, রথিনদা, তার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। আজকে স্নেহাশিস গাঙ্গুলি, তার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। তো আমরা তো সবাই স্পোর্টসটা নিয়েই থাকি, ইট ইজ আ ক্লোজ কমিউনিটি, আমরা সবাই সবাইকে চিনি। এবং সেদিন যদি আপনি খেয়াল করে থাকেন, শুধু হকি বেঙ্গলের মাঠে হয়নি, প্রাইজ দেওয়ার সময় কিন্তু বিভিন্ন অ্যাসোসিয়েশনের মানুষরা মঞ্চে উঠে প্লেয়ারদের ফেলিসিটেট করেছে। তো আমার একটা মেসেজ দেওয়ার ছিল যে আমরা যারা স্পোর্টস নিয়ে থাকি তারা একটা পরিবার, আমরা সবাই একসাথে। যদি বাংলার টিম ফুটবলে যেতে, সেখানে ক্রিকেটের প্রেসিডেন্টও সেলিব্রেট করতে আসেন, তারাও সম্মান জানায় প্লেয়ারদের, সেখানে হকির আইএফএ কে নেমন্তন্ন করে। এটা তো চিরাচরিত চলে আসছে, এবং সেটা তো ভালো। আমরা যত একসাথে কাজ করব, তত স্পোর্টস এর ডেভেলপমেন্ট বেশি হবে। বইমেলা স্টলটা সম্পর্কে কিছু বলবেন? দেখুন, একটা সময় এসেছে যখন মানুষের কাছে পৌঁছাবার, আজকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বা আপনার মুঠো ফোনের মাধ্যমে কোম্পানিগুলো আপনার ঘরে ঢুকে যাচ্ছে। আপনি যখন ফোনে বসে ফেসবুক দেখছেন, তখন আপনাকে অ্যাড দেখিয়ে যাচ্ছে। আইএফএ যদি ফুটবলটা নিয়ে মানুষের কাছে না পৌঁছাতে পারে, তাহলে সেটা আইএফএ এর ব্যর্থতা। আমরা চাই ফুটবলে ভালো হোক, ভালো কোচিং ক্যাম্প করুক আইএফএ, ভালো নতুন প্রজন্মের প্লেয়ার তুলে আনুক আইএফএ। এই সব কিছু করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন। টাকা কি করে আসতে পারে? ওয়ে অফ স্পন্সরশিপ। স্পন্সরশিপ কখন আসবে? যখন মানুষের খেলাটার সাথে ইনভলভমেন্ট থাকবে। কারণ খেলাটাকে মাধ্যম করে কোম্পানিগুলো চেষ্টা করে মানুষের কাছে পৌঁছে। তাহলে আমাদের ইনভলভমেন্ট উইথ পিপল বাড়ানো দরকার। আজকে আইএফএর যে স্টল হয়েছিল, সেখানে আপনি নিজেও উপস্থিত ছিলেন, আপনি দেখেছেন সাধারণ মানুষ কিভাবে পার্টিসিপেট করেছে, এবং সবাই এসেছে। তো সেটা তো ভালো দিক। আমরা তো ফুটবলটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সামনের বছর যখন সন্তোষ ট্রফি হবে, মানুষের কিন্তু সন্তোষ ট্রফি নিয়ে ঔৎসুক্যের মাত্রা অনেক বেশি। সেই ঔৎসুক্য আমরা দেখেছি বই মেলাতে, যখন সন্তোষ ট্রফিটা শোকেস করা হয়েছিল, তখন প্রচুর মানুষ ছবি তুলেছেন, তার সঙ্গে সেলফি তুলেছেন, এবং প্রচুর মানুষ ছবি তুলেছেন। আর একটা প্রশ্ন, যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আইএফএ ফুটবলের ভালোর জন্য কি করছে? ওরা প্রায় প্রশ্ন তুলছেন যে আইএফএ ফুটবলের ভালোর জন্য কি করছে। দেখুন, এক নম্বর হলো পুরো কলকাতা লিগটা বয়স ভিত্তিক হয়ে গেছে। আইএফএ নিজের একাডেমি শুরু করছে, কলকাতা মাঠে খেলা ফিরেছে। কলকাতা মাঠে আমরা চেষ্টা করেছি অনেকটা খেলা ফিরিয়ে আনা। তো আইএফএর যে প্রিমিয়ার ডিভিশন, তাতে খেলার সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রত্যেকটা ডিভিশনে আমরা চেষ্টা করছি খেলার সংখ্যা ম্যাক্সিমাম করা, যতটা ম্যাক্সিমাইজেশন পসিবল ততটা করছি। খেলার সংখ্যা বাড়াচ্ছি, কারণ একটা প্লেয়ার তবেই প্লেয়ার হবে যখন সে খেলবে। যত বেশি সে খেলবে, তত তার খেলার মানের উন্নতি হবে, এবং সেটা তখনই সম্ভব যখন আমি তাদের খেলার সুযোগ করে দিতে পারবো। তো আইএফএর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি হলো খেলার সুযোগ। তার জন্য ক্যালকাটা লিগ এজ গ্রুপ হচ্ছে। ক্যালকাটা লিগে প্রত্যেকটা ডিভিশনে আমরা যতটা পারছি খেলার সংখ্যা বাড়াবার চেষ্টা করছি। এছাড়া ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হচ্ছে। মেয়েদের ফুটবল এখন দুটো ডিভিশন হয়ে গেছে, প্রিমিয়ার এ, প্রিমিয়ার বি, এবং প্রায় 31খানা টিম খেলছে। নার্সারি ফুল ফ্লেজেড চালু হয়েছে। নার্সারি ডিভিশনের খেলা যেটা বন্ধ হয়ে পড়েছিল, সেটা পুরো ভাবে চালু হয়েছে, সব ক্লাবরা খেলছে। আপনার স্টেট ইউথ লিগ শুরু হয়েছে, 3টে এজ গ্রুপে খেলা হচ্ছে, আন্ডার 15, আন্ডার 13, আন্ডার 17, 3টে এজ গ্রুপ করে স্টেট ইউথ লিগ খেলা হচ্ছে, যেখান থেকে আই লিগ খেলতে, স্টেট খেলতে যাওয়ার সুযোগ পাচ্ছে। তো আমরা চেষ্টা করছি খেলার সংখ্যা বাড়ানো, যাতে বাচ্চারা খেলার সুযোগ পায়।
খেললে প্লেয়ার তৈরি হবে। আর তার রেজাল্ট হলো আপনি দেখতে পাচ্ছেন 2 বছর 2.5 বছরের মধ্যে বিসি রয় ট্রফি ঢুকছে, সন্তোষ ট্রফি ঢুকছে, ন্যাশনাল গেমস ঢুকেছে। ন্যাশনাল গেমসে এবছর মেয়েদের টিম ট্রফি পেয়েছে, ন্যাশনাল ওমেন্সে আমরা সেমিফাইনালিস্ট, তার আগের বার ন্যাশনাল আবার সেমিফাইনালিস্ট হয়েছি। খেলো ইন্ডিয়ায় পরপর 2বার মেয়েরা রানার্স হয়েছে, অল ইউনিভার্সিটিতে বাংলার একটা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে কি একটা সাপ্লাই লাইন তৈরি হচ্ছে, এবং এই সাপ্লাই লাইনটার উপরে যত স্ট্রংলি কাজ করা হবে তত বেশি প্লেয়ার উঠে আসবে, যত ট্যালেন্টেড প্লেয়ার উঠবে বাংলার ফুটবল তত সম্পন্ন এবং হবে। আপনারা বোধহয় ডিস্ট্রিক্টের দিকে নজর দিয়েছেন বেশিরভাগ। ভীষণ ভাবে ডিস্ট্রিক্টে কাজ হচ্ছে, ডিস্ট্রিক্টে কোচদের ডেভেলপমেন্টের জন্য আমরা ডিস্ট্রিক্টদের সব কোচ নিয়ে ইউএফএ এ লাইসেন্স একজন কোচ বিদেশ থেকে এনে তাকে দিয়ে কোচদের গ্রাসরুট কোচদের ট্রেনিং সেশন হয়েছে, ওয়ার্কশপ হয়েছে। ফিফার রেফারি ট্রেনার ছিলেন, মানে এখন এক্স ট্রেনার, ওর নামটা আমার মনে থাকে না, জাপানি না, ক্লিনিক করেছেন আমি জানি, উনি এসে রেফারি ক্লিনিক করে গেছেন। এগুলো সবই হয়েছে, কিন্তু দুই সভাপতি যে দিনের পর দিন বিষোদ্গার করছেন, আপনি কি তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসে কোনো মেটাবার কথা ভাবছেন? দেখুন, আমার মনে হয় আগে পারপাসটা বুঝতে হবে। ওনারা যে বিষোদ্গার করছেন বা ওনারা যে পাবলিকলি আইএফএ কে মেলাইন করছেন, সেটার পারপাসটা কি? ওনারা যদি কোনো, আমার মনে হয় কোনো ভ্যালিড প্রস্তাব যে কোনো কমিটির মিটিং এ রাখেন, ক্লাবের লোকরা তো কেউ বোকা নয় যে ভালো কথা বললেও সেটাকে গ্রহণ করবে না। আমার মনে হয় নিশ্চয়ই গ্রহণ করবে। আর যদি কোনো অন্য মোটিভ থাকে, আইএফএ কে ছোট করার মোটিভ থাকে, তাহলে তো সেই মোটিভকে কেটার করা সম্ভব নয়। সেটার কি সলিউশন আমি দিতে পারি? তো আইএফ এর বিরুদ্ধে কি কোনো চক্রান্ত হচ্ছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় বিভিন্ন ভাবে আইএফএ কে ছোট করার একটা প্রচেষ্টা চলছে। নইলে কেউ কেন নিজের চ্যানেল পয়সা খরচা করে চ্যানেল করে আইএফএ এর পেছনে লাগবে? ইউটিউব চ্যানেল তৈরি করে কেন আইএফএ এর পেছনে কেউ লাগবে? অর্থাৎ একটা বৃহত্তম মানে কি, আমি যেটা নিউট্রাল মিডিয়া আছে তাদের সাপোর্ট পাচ্ছি না, তারা কেউ আমার কথায় আমার প্ররোচনায় লিখছে না, তাই জন্য আমি মানুষ জোগাড় করে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে দিয়ে বাজে কথা বলাচ্ছি। নো ননসেন্স জেসিতে একটা প্রশ্ন আজকে না করে আপনাকে পারছি না। 4 বছর হয়ে যাবে, 4 বছর পর চলে যেতে হয় একজন সচিবকে। আপনি কি চলে যাবেন না আপনি কন্টিনিউ করবেন? সেটা তো ক্লাবরা ডিসাইড করবে। ধরুন, ডেভেলপমেন্টের কথা বলছিলেন, আমার আবার মনে পড়লো, আজকে 3খানা একাডেমি একসাথে তৈরি হচ্ছে নদিয়ায়, নদিয়া জেলার সাহায্যে। তো এটা তো নদিয়া জেলার একটা সার্বিক ফুটবলের উন্নয়ন হবে, ওখানকার যারা ফুটবল প্লেয়ার আছে তারা প্রপার ট্রেনিং পাবে, এবং ওই জেলার যত প্লেয়ার আছে তারা কিন্তু উঠে আসবে আগামী দিনে বাংলা ফুটবলে। তো এগুলো, এবং এটা একটা পাইলট প্রজেক্ট, এটা যদি সাকসেসফুল হয় আমি অন্যান্য জেলায় কথা বলতে পারবো এই যে প্রজেক্টটাকে রেপ্লিকেট করার জন্য। আজকে আমরা ইউথ ডেভেলপমেন্টের জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে গৌতম ঘোষকে রেখেছি। তার কাজ কি, আমাদের আন্ডারে যারা অ্যাক্রিডেটেড একাডেমিজ আছে তাদের জন্য একটা সিলেবাস তৈরি করা। গৌতম ঘোষ আইএফ এর এই কাজটা করছেন, আমার জসলিএফ এর কোচ? না, উনি জসলিএফ এর কোচ নেই। আচ্ছা, এখন আর নেই। আমার সাথে কথা হয় এবং আমি তখন ওনাকে স্পষ্ট জানাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। দেখুন, হি ইজ আ ভেরি এলিজিবল ক্যান্ডিডেট। ও জুনিয়র ইন্ডিয়া টিমে কাজ করেছে, কলিন টোলের আন্ডারে কাজ করেছে, বব হাউটনের আন্ডারে কাজ করেছে, ওর পড়াশোনা আছে, টাটা একাডেমির প্রোডাক্ট। তো ইউথ নিয়ে কি করে কাজ করতে হয় সেটার উপরে ওর কিন্তু একটা এক্সপার্টিজ আছে, একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে। তো আমি সেটাকে ব্যবহার করার চেষ্টা করেছি। আমি ওনাকে এনে দায়িত্ব দিলাম যে আইএফএ এর অ্যাক্রিডিটেড যে একাডেমি গুলো আছে যাদের নিয়ে আমরা স্টেট লিগ করি, সেই একাডেমি গুলো যেন একটা সিলেবাস ফলো করে। মানে আজকে দমদমের একাডেমিতেও যা শেখানো হবে, আজকে যেন ডোমজুরের একাডেমিতেও তাই শেখানো হয়। তো প্রত্যেকটা একাডেমিকে একটা সূত্রে বাঁধা একটা ট্রেনিং ডেলিভারি মডিউল তৈরি করা, তাদের কোচদের রেগুলার ট্রেনিং করানো, এই পুরো ব্যাপারটার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। উনি পুরো ব্যাপারটা দেখাশোনা করছেন। তো একাডেমি গুলো যদি ভালো ফাংশন করতে শুরু করে, তাদের কাছে যদি প্রপার নো হাউ আমরা দিতে পারি, তাহলে একাডেমি থেকে একঝাঁক প্লেয়ার উঠে আসবে। এবং যেটা আমি বললাম যে প্লেয়ার হঠাৎ করে তৈরি হয় না,
তৈরি করতে হয়, তাকে তৈরি করতে হয়, নার্চার করতে হয়। একটা ট্যালেন্ট থাকে মানুষের, রাইট। সহজাত ট্যালেন্ট থাকে, ট্যালেন্ট নিয়ে মানুষ জন্মায়, কিন্তু সেটার নার্চারিং দরকার, সেটার পলিশিং দরকার, সেটার উপরে প্র্যাকটিস দরকার, বহু কাজ দরকার, তবে সেই ট্যালেন্টটা কিন্তু একজন সাকসেসফুল প্লেয়ারে কনভার্ট হয়, এবং সেটা করতে গেলে সময় দিতে হয়। এই যে ধরুন যে কাজগুলো আমি করে যাওয়ার চেষ্টা করছি, আগামী দিনে এর ফল কিন্তু সবাই দেখতে পাবে। আপনি বলছেন কাজগুলো করে যাওয়ার চেষ্টা করছি, ফলো আপ বলে একটা কথা আছে, ফলো আপটা কি একজন সেক্রেটারি যখন চলে যান আর একজন সেক্রেটারি যখন ময়দানে আসেন তখন কি সেই ফলো আপ গুলো ঠিক মতো হয়? হয় না। আমার তো কাজ করতে নেমে যেটা প্রথমেই মনে হয়েছিল, যে এই যে এতজন সেক্রেটারি ছিলেন আইএফএ, হুম। তারা অনেকেই কিন্তু অনেক ভালো ভালো কাজ শুরু রাইট। করেছিলেন, কিন্তু আগামী দিনে সেই কাজগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে সেই কাজের কিন্তু ফসলটা আমরা আর পাইনি। তো আমি চেষ্টা করছি এমন ভাবে করার, যাতে আমার টার্মের ভেতরে তার ফসলটা আসতে শুরু করে, এবং আসতে শুরু করেওছে, আমরা রেজাল্ট পাচ্ছি রাইট। ন্যাশনাল লেভেলে। একটা কথা জিজ্ঞেস করি, যদি ক্লাবগুলো চায় তাহলে কি আপনি থেকে যাবেন? আমি না আজকে বেঁচে থাকতে ভালোবাসি, কালকের কথা ভাবেন না? কালকের কথা ভাবি না। আমি জানি আমি কি কি করতে চাই, এবং আমার সময়ের মধ্যে আমি কি কি করতে পারবো, আমি সেই কাজগুলোকে নিয়ে বেশি সময় ব্যয় করি, সেই কাজগুলোর পেছনে আমার ফোকাস থাকে, এবং সেগুলোকে কি করে সাকসেসফুল করা যায় সেটা নিয়ে আমার লড়াই চলে। আমি কাল কি হবে সেটা ভেবে আজকের কাজটাকে কুলুষিত করতে চাই না বা এফেক্ট করতে চাই না। কালকেরটা কাল দেখা যাবে, আজকে আমার অনেক কাজ করার আছে, আমি সেটা নিয়ে ব্যস্ত থাকি। তো আপনি কি একটু ঘমন্ডি? আপনার কি মনে হয় আমি ঘমন্ডি? না, আমি জিজ্ঞেস করছি, প্রশ্নটা জিজ্ঞেস করলাম না। নো ননসেন্স জেসির একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড দেখুন, রয়েছে। নো ননসেন্স জেসিতে বসে আমি যেটা বলতে পারি, আই এম আ নো ননসেন্স ম্যান। ফালতু তেল লাগানো বা ফালতু কথা বলে সময় নষ্ট করা বা স্থাবকতা করাটা আমার নেচারে নেই। যারা আমার সাথে মেশে তারা আমায় জানে, এবং যারা জেনুইনলি আমার সাথে চলে তারা জানে, এবং তারা জানে বলেই আমি আজ আইএফএ সিটে বসে আছি। আপনি একটা কথা বললেন জেনুইনলি আপনার সঙ্গে চলে, তার মানে দুই সহসভাপতি কি জেনুইনলি চলছেন না? আপনি বারবার একই জায়গায় চলে আসছেন কেন? আমরা তো বাংলার না, ফুটবল নিয়ে কথা বলতে বলেছি। আমরা একই জায়গায় যাচ্ছি একটাই কারণে, কারণ দুই সহসভাপতি যেভাবে বিলো দ্য বেল্ট আঘাত করে চলেছেন, আমরা বিলো দ্য বেল্ট কথাটা ক্ষেত্রে ব্যবহার করছি, তাতে দেখে মনে হচ্ছে যেন ফুটবলটা রসাতলে যাচ্ছে। ফুটবল রসাতলে যাচ্ছে, আজকে এতগুলো ট্রফি তালে চলে আসলো কি করে বাংলায়? নো ডাউট। এবার যেটা সত্যি হ্যাটস অফ আমাদের সিএম কে, টিম নামা মাত্র যেভাবে ডেকে উনি এতগুলো প্লেয়ারকে চাকরি দিলেন, আমার মনে হয় এটা বাংলার ফুটবলের জন্য একটা দুর্দান্ত নিশান বিজ্ঞাপন, একদম তাই। তার কারণ মানে হচ্ছে যে এরপরে প্লেয়াররা কিন্তু ছিলাম বাংলার জন্য প্রাণ লড়িয়ে দেবে। সরি, যদি বাংলাকে সাকসেসফুল করে আনতে পারি তাহলে কিন্তু একটা চাকরি পাওনা আছে। যেরকম ভাবে ন্যাশনাল গেমস এর প্লেয়াররা চাকরি পেতে চলেছে, যদি তারা যারা যারা সাকসেসফুল হয়েছে, ধরুন আমাদের যে মেয়েরা গেছিল ব্রোঞ্জ মেডেল এনেছে, তারা যদি চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু প্লেয়ারদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে যে আমি আইএসএল এ সাকসেসফুল হই না হই, আমি অন্য অন্য ক্ষেত্রে সাকসেসফুল হই না হই, যদি ফুটবলটা আমি সাকসেসফুলি খেলতে পারি, আইএসএল অব্দি না পৌঁছাই, যদি বাংলাকে সাকসেস এনে দিতে পারি, তাহলেও কিন্তু আমার জীবনটা সেটেলড। আমার কিন্তু একটা চাকরি পাওনা থাকবে সরকারের। একটা শেষ প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে নো ননসেন্স জেসির পক্ষ থেকে একটা প্রশ্ন, এই যে আপনি এতগুলো কাজ করেছেন, এই কাজগুলো কি 4 বছর পরে আর থাকবে? সময় বলবে, এখন তো নয়, কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস যদি তার আউটকাম ভালো হয় তাহলে সবাই সেটা বন্ধ করার আগে দুবার ভাবে। কিন্তু দুই সহসভাপতি কি তাই ভাবছেন? তারা থাকবেন আপনি জানলেন কি? না, আমি কথার কথা বলছি, তারা কি ভাবছেন সেই ধরনের কথাবার্তা? দেখুন, গঠনমূলকতা কি তাদের আচরণে রয়েছে? আমার প্রশ্ন এটাই। আমি খুঁজে পাই না গঠনমূলকতা। তো যাই হোক, সেটা একটা অন্য দিকে চলে যাচ্ছে না, আমরা ফুটবল নিয়ে কথা বলতে বলছি, এবং আমার মনে হয় কেউ কোনো চেয়ারে বসতে চাওয়াটা অন্যায় নয়। আজকে যেই চেয়ারটায় আমি আছি সেই চেয়ারটায় যদি অন্য লোক আসতে চায়, সেটা আমার চেয়ারের গুরুত্বের প্রমাণ। লোক তার মানে সেই চেয়ারটা অন্যরা কামনা করে সেই জায়গাটা
ডিজায়ারেবল একটা জায়গা যেখানে আমি আছি, এবং তারা আসলে যারা এই চেয়ারটা চায় তারা আসবে, তারা আরো ভালো কাজ করে আমাকে ছাপিয়ে যাবে, সেটাই কাম্য। কারণ যদি না পারে তাহলে ক্লাবরাই বলবে একটা দিন যে আগের সেক্রেটারি কি করে গেছে, এরা কি করছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ডিজায়ারের একটা পদ্ধতি থাকে যে আমি যেখানে যেতে চাই আমি সেখানে কিভাবে পৌঁছাবো, সেই পথটা সঠিক শর্টকাট হওয়া, রাস্তা যেন না হয়। শর্টকাট যেন না হয়, সঠিক পথে চলুন, ফুটবলের পাশে থাকুন, ক্লাবদের পাশে থাকুন, নিশ্চয়ই পৌঁছাবে। তার মানে আপনি আর 4 বছর পরে থাকছেন না, এটাই না না না, এরকম কথা না, এটা ডিসিশন ক্লাবরা নেবে। ক্লাবরা নেবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলি যে ক্লাবদের সিদ্ধান্তই শেষ কথা, এবং তিনি ক্লাবদের সিদ্ধান্ত শিরোধার্য করবেন। আমরা যারা ফুটবল ভালোবাসি তারা কিন্তু চাইবো এমন একজন সেক্রেটারি যিনি ফুটবলের জন্য কাজ করে চলবেন। আজকে আমাদের এই নো ননসেন্স আজকে সময় দেওয়ার জন্য মুখোমুখি অনুষ্ঠানে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।